তো মাদ্রিদের আসলে সমস্যা কি? চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ গেছে, লিগেও ভালো অবস্থা না। কিন্তু রেজাল্ট নিয়ে কথাবার্তা বলার কোনো ইচ্ছা নাই। ট্রল হইতেছে চারপাশে, ট্রলের বিপরীতে কাউন্টার ট্রলও হইতেছে। ট্রল নিয়েও কথাবার্তা বলার ইচ্ছা নাই। জাস্ট পিওরলি ফুটবল দিক থেকে দেখার চেষ্টা করা এবং আমার নিজের যেটুকু অবজারভেশন জাস্ট সেইটুকু শেয়ার করা। ভুল হোক, সঠিক হোক। যে গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। এমবাপ্পে জয়েন করার পরে সবাই যেখানে বলতেছিল যে মাদ্রিদের সবচেয়ে ডিভাস্টেটিং স্টার্টিং লাইন আপ। তো এই টিম এরকম ফুটবল কেন খেলো? ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। যে রেজাল্ট যাই হোক না কেন, পিওরলি মাদ্রিদের ফুটবলের দিকে যদি আমরা তাকাই, মনে হচ্ছে মাদ্রিদ একটা ডিসফাংশনাল টিম। মাঠের মাঝখানে না আছে বলের উপর কন্ট্রোল, গেমের উপরে কন্ট্রোল, না আছে কোনো ডমিনেশন, না আছে থ্রেড ক্রিয়েশন, কোনো কিছুই নাই। অ্যান্ড যেরকম সিচুয়েশন মনে হইতেছে আনচেলত্তি বিদায় নিবে, সেটা কোপা দেলের ফাইনালের পরে হোক, ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে হোক, চেঞ্জ ইমিনেন্ট। উই আর মোরলেস শিওর অ্যাবাউট দ্যাট। বাট যেটা বললাম যে একদম সলিড ফুটবলীয় রিজন খুঁজে বের করার একটা অ্যাটেম্প যে মাদ্রিদের এই অবস্থা এইরকম কেন। অ্যান্ড আমার যেটা মনে হয় যে কোচ চেঞ্জ করলেও যে সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে মাদ্রিদের, সেটাও আমার মনে হইতেছে না। কেন সেটা মনে হইতেছে না, ওই জায়গাতেই আসি যে ফার্স্ট অফ অল যদি একটু ফরওয়ার্ড লাইনের দিকে তাকাই, অন পেপার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের দিক থেকে দুর্দান্ত ফরওয়ার্ড লাইন। রদ্রিগো, এমবাপ্পে, ভিনিসিয়াস। কিন্তু যেহেতু এখন কথাবার্তা বলবো প্রবলেম নিয়ে, তো একটুখানি ডার্ক সাইডের দিকেও তাকানো জরুরি। অ্যান্ড একই সাথে এটাও একটু মনে করা দেয় যে আজকে মাদ্রিদ হারছে বলেই এই সকল কথাবার্তা সামনে আসতেছে। আমি জানি যে এই টাইপের পয়েন্ট আসবে, যে মাদ্রিদ আজকে হারতেছে বলেই এই পয়েন্ট শোনা যাইতেছে, জিতলে আর এগুলো শোনা যাইতো না। দ্যাট ইজ অলসো ট্রু। আপনি যখন ফুটবলে হারেন তখনই সমালোচনা হয়। সো যাই হোক, যেটা বলতেছিলাম যে ফরওয়ার্ড লাইনের দিকে তাকাইলে সবার আগে যেটা চোখে পড়বে, যারা একটু লম্বা সময় ধরে ফুটবলের এই তিনজনকে একদম গ্রো আপ হওয়ার সময় থেকে ফলো করে আসতেছেন, তাদের চোখে যেটা পড়বে, ন্যাচারালি না এই তিনজনই লেফট সাইড থেকে স্টার্ট করতে পছন্দ করে। বা একদম সোজা করে যদি বলি, তিনজনই প্রিফার্ড পজিশন, একদম ন্যাচারাল পজিশন হচ্ছে লেফট উইং। এমবাপ্পেকে আমরা সারা জীবন ধরেই পিএসজিতে এরকমই দেখে আসছি যে লেফট উইং থেকে সে কাটিং করে বক্সের ভেতরে ঢুকতো। ভিনিসিয়াস খুবই অবভিয়াস জিনিস যে সে লেফট উইঙ্গারই। রদ্রিগোকে আমরা লম্বা সময় ধরে রাইট উইংয়ে খেলতে দেখতেছি, বাট যখন এই দুই ব্রাজিলিয়ানকে কিনে আনলো পেরেস এবং ডেভেলপ করা শুরু করলো, তখন থেকেই আমরা জানি যে দুইজনেই লেফট উইঙ্গার। এরকম বার্সাতে আমরা যেরকম দেখতেছি যে রাফিনহা, তার মূল জায়গা তো লেফট উইং না, সে সাধারণত রাইট উইং থেকে কাটিং করে, যেটা সেই লিডস ইউনাইটেডে থাকতেও এই কাজই করতো, বার্সাতেও শুরুতে একই কাজই করতো। এখন আমরা লামিনের জন্য রাফিনহাকে নিয়ে লেফট সাইডে সেট করছি। সো রদ্রিগোর সিচুয়েশন মোটামুটি একই রকম। তার পছন্দের জায়গা লেফট উইং, কিন্তু তারে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। এবং এইটা আপনি আরও ভালো করে খেয়াল করবেন যখন গত সিজনে বা এই সিজনেই দু একটা ম্যাচে যখন ভিনিসিয়াস ইনজুর্ড থাকে বা কোনো কারণে যখন অনুপস্থিত থাকে এবং রদ্রিগোকে যদি লেফট সাইডটা দিয়ে দেওয়া হয়, ওই জায়গাতে সে একদম থ্রাইভ করতে থাকে, শাইন করতে থাকে। বিকজ একজন প্লেয়ার যেইভাবে খেলে অভ্যস্ত, যেভাবে খেলে গ্রো করছে, ওই ন্যাচারালনেসটা আপনি সরায় নিতে পারবেন না। এমনকি যখন তিনজনই স্টার্ট করে তখনও যেটা হয়, তিনজন প্লেয়ারই কার্লো যেহেতু তিনজনের মাঝখানে ফ্লুইডিটিটা অ্যালাউ করছে যে নিজেদের মাঝখানে খেলা চলাকালীন প্রয়োজন হইলে পজিশন চেঞ্জ সোয়াপ করো, সমস্যা নাই। তো তিনজনকেই দেখা যায় যে সুযোগ পাইলে একটু বাম দিকে ঘেসে আসতে শুরু করে। এটা ভিনিসিয়াস এবং এমবাপ্পের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। রদ্রিগো অত বেশি না পারলেও একদম টাচ লাইন ধরে থাকার চাইতে মনে হয় একটুখানি সরে আসতে পারলে ভালো হয়। যেই কারণে মাদ্রিদ গত ম্যাচ না, আর্সেনালের ম্যাচ না, শুধু প্রায় সকল ম্যাচেই দেখা যায় যে মাদ্রিদের অ্যাটাকের মেজর অংশটা লেফট সাইড কেন্দ্রিক। সো এইটা একটা প্রবলেম এবং এইটা কেমনে ফিগার আউট করবে, এইটার সমাধান বের করা খুব কঠিন একটা কাজ। বিকজ আপনি এমন তিনজন প্লেয়ারকে খেলাচ্ছেন যাদের প্রোফাইলের মাঝখানে সিমিলারিটি আছে এবং তাদেরকে আপনি খেলাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট রোলে। এবং এই প্রবলেমের কারণে কী লেভেলের সাফার করতে হয়েছে তার একটা মাত্র জিনিস দেখা যায়, একটা মাত্র প্রমাণই দেখা যায় গত ম্যাচে। মাদ্রিদ প্রচুর ক্রস দিতেছিল, ভাস্কেস ক্রস দিচ্ছে, বক্সের ভিতরে একটার পর একটা ক্রস আসতেছে। কিন্তু কথা হচ্ছে যে গত সিজনেও মাদ্রিদে খেলে গেছে হোসেলু, অসাধারণ কোনো নাম্বার 9 না, কিন্তু অ্যাটলিস্ট প্রোফাইল হিসাবে নাম্বার 9। এর ফলে যেটা হয়েছে যে ক্রস আসলে কনভার্ট করার জন্য বক্সের ভেতরে একজন স্ট্রাইকারের জাতি আলাদা, প্রোফাইলই আলাদা। তার কোয়ালিটি খারাপ হইতে পারে, সে অত বেশি টপ নচ না হইতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তো সে একজন স্ট্রাইকার। যে কোনো হোসেলের কাছে গোল বের করে আনতে পারছে মাদ্রিদ, ট্যাকটিক্স অনুযায়ী ওই সেট আপটা করে দিলে গোল আসছে। লাস্টের ম্যাচেও, গতকালকের ম্যাচেও মাদ্রিদ একটার পর একটা ক্রস করতেছে,
কনভার্ট করার কেউ নাই, কারণ আপনার টিমে ওই প্রোফাইলেরই কেউ নাই। এমবাপ্পেকে নাম্বার 9 হিসেবে খেলানো হইতেছে, কিন্তু সে জাত নাম্বার 9 না। তো এই পয়েন্টটা মোটামুটি অনেকদিন ধরে আলোচিত হয়েছে। এখন একটু যদি মিডফিল্ডের দিকে তাকাই, যেটাও আমার হুট করে কালকে রাতে ক্লিক করছে, মিডফিল্ডে মাদ্রিদের অপশনের দিকে যদি আমরা তাকাই, একদম সলিড অপশন, মেকশিফট অপশন না যে হুট করে একজন মিডফিল্ডারকে ডিফেন্ডার হিসেবে খেলানো হচ্ছে বা আউট অফ দ্য পজিশনে খেলানো হচ্ছে, এরকম না। মিডফিল্ড সাজাইতে হলে মাদ্রিদের এই মুহূর্তে অ্যাভেলেবল অপশন কারা? শোয়ামেনি, ভালভার্দে, কামাভিঙ্গা। এর বাইরে আরও বেশ কয়েকটা অপশন আছে, বাট এই 3টা অপশনের দিকে একটু তাকান এবং এক মুহূর্তের জন্য একটু চিন্তা করেন। শোয়ামেনি, কামাভিঙ্গা, ভালভার্দে প্রোফাইল হিসাবে এদেরকে নিয়ে যখন আপনি মিডফিল্ড সাজাবেন, কি পাবেন, কি তারা অফার করে আর কি তারা অফার করে না? 3জনই প্রচণ্ড রকমের এনার্জেটিক, প্রেস করতে দিবেন ভালো রকম প্রেস করবে, ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস বেশ ভালো রকম করবে, কিন্তু কথা হচ্ছে মিডফিল্ড থেকে আপনি যদি বল কন্ট্রোল করতে চান, এইটা কতখানি পারবেন? এই সিজনে মাদ্রিদের মিডফিল্ড নিয়ে সবচাইতে বড় হাহাকার যেটা, সেটা হচ্ছে ক্রুজ যাওয়ার পরে মাদ্রিদের মিডফিল্ডের ক্রিয়েটিভিটি নাই, কন্ট্রোল নাই। এটা কে এনে দিবে? আই মিন, এটা প্রোভাইড করার মতন অপশন এই মুহূর্তে মাদ্রিদের মিডফিল্ডে কে আছে? একমাত্র প্রবাবলি আছে মদ্রিচ, যার বয়স হয়ে গেছে এবং সে ইনকনসিস্টেন্ট পারফরমেন্স দিবে, এইটাই স্বাভাবিক। সে এসে হয়তো বা কোনো একদিন আপনার 30 মিনিট ভালো খেলে দিবে। এই বয়সে এসে রেগুলার আপনি তার উপরে ডিপেন্ডই করতে পারেন না। আর্দা গুলের সিমিলার কাইন্ড অফ প্রোফাইল, বাট প্রবাবলি মাদ্রিদের জন্য গুড এনাফ না বলেই মনে হয়েছে কার্লোর, যেই কারণে এত বেশি টাইম পায় নাই। সুতরাং এই অপশনগুলো বাদ। এর বাইরে থেকে আর 2টা অপশন, সেবায়োস, বেলিংহ্যাম গত সিজনে ডেবিউ করে দুর্দান্ত খেলছে, হেডলাইন হয়েছে, বাট সবচাইতে ডমিনেন্ট ফিচার কোনটা ছিল বেলিংহ্যামের? সেটা হচ্ছে গোল করা। বক্স প্রেজেন্স অসাধারণ, এবং তারে যে জায়গাটাতে একদম বক্স টু বক্স খেটে খুঁটে দিন মজুরের মতন পরিশ্রমও করতেছে, আবার লেটে অ্যারাইভ করে গোলও করতেছে। এই সিজনে যেটা হয়েছে, এমবাপ্পে আসার পরে যেহেতু ফ্রন্ট থ্রিকে অনেক বেশি প্রিফারেন্স দেওয়া লাগছে, বেলিংহ্যামকে কার্লো একটু পেছনে খেলাইতেছে যে না বাবা, এখন আর তোমার গোল করার কাজকর্ম এত বেশি না, তুমি প্রপার মিডফিল্ডার হিসেবেই বেশি খেলো। বেলিংহ্যামের কাছ থেকে যখন এই গোল করার ক্যাপাবিলিটিটা অনেকখানি কেড়ে নেওয়া হয়েছে পজিশনাল কারণে, এই সিজনে যেটা দেখা গেছে, বেলিংহ্যাম বল পায় বাকিগুলোর চাইতে আয় উঠছে বেটার, থ্রু বল দিতে পারে ঠিকঠাক মতন, ফাইন, এভরিথিং, এটাকে হেল্প করে। বাট আপনি যদি ওই যেটা বললাম যে কমপ্লিটলি গেম কন্ট্রোল করার জন্য একজন তো থাকা লাগে, সবার প্রোফাইল সেম হবে না। বল পায়ে নিয়ে সময় মতন গেমটাকে প্রয়োজন অনুযায়ী স্লো করে দেওয়া, প্রয়োজন অনুযায়ী ফাস্ট করে দেওয়া, এই যে টেম্পো কন্ট্রোল করার ব্যাপার এবং বল পায়ে রাখার যে টেকনিক্যাল ক্যাপাবিলিটি, ওকে, একটা আছে অফ দ্য বলে আপনি কত ভালো, আর একটা হচ্ছে অন দ্য বলে কত ভালো। মাদ্রিদের এই মিডফিল্ডে আই থিঙ্ক অন দ্য বলে খুব ভালো প্লেয়ার আপনি অনেক বেশি দেখবেন না। সেবায়োস প্রোফাইল হিসাবে এই জায়গাতে বেটখানিকটা ম্যাচ করে, বাট এখনও পর্যন্ত তারা যেটা মনে হয়েছে, 1 ইনকনসিস্টেন্ট, 2 সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনজুরি প্রোন। ওভারঅল যদি আমি টানি, তাহলে যেটা বলবো যে কোনো একটা জায়গায় মিডফিল্ডের মাঝখানেও বেশ কিছু প্রোফাইল অনেকটা সিমিলার হয়ে গেছে, যেই জিনিসটা মাদ্রিদকে ভোগাইতেছে যে মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটি আসতেছে না। দ্যাটস আ হিউজ প্রবলেম, পুরো সিজন জুড়েই অনেকবার বলা হয়েছে। অ্যান্ড এর বাইরে ফুলব্যাক নিয়ে মাদ্রিদ ফ্যানদেরই অভিযোগ দীর্ঘদিনের, বিকজ লুকাস ভাস্কেস অ্যাটাকে খুবই ভালো, ডিফেন্সিভলি অত ভালো না। এই সিজন শেষে ভাস্কেস বিদায়ও নিতে পারে, যদিও গতকালকের ম্যাচে ভাস্কেস ওয়াজ ডিসেন্ট, আর্সেনালে গেছে, যথেষ্ট ভালো খেলছে। এই জায়গাতে হয়তো বা ট্রেন্ড চলে আসবে। এই সিজনে মাদ্রিদের সবচেয়ে বড় প্রাপ্তির কথা যদি বলা হয়, এখনও পর্যন্ত সিজন শেষ হয় নাই, লা লিগা জিততে পারে, কোপা দেল রে জিততে পারে, বাট এই ভিডিওটা আমি বানাইতেছি রেজাল্ট মাথায় নাই, কয় গোল দিল, কয়টা ট্রফি জিতলো, জাস্ট অল অ্যাবাউট মাদ্রিদ কেমন খেলতেছে। অ্যান্ড বার্সা ফ্যান হিসেবে এটা নিয়ে কথাবার্তা বলা খুবই রিস্কি, মানুষজন মন খারাপ করে, পারলে গালাগালিও করে। কতখানি কোন অ্যাপ্রোচ থেকে কথা বলতেছি এটা মানুষজন দেখতে চায় না। বড় কথা হচ্ছে বার্সা ফ্যান হয়ে কেন মাদ্রিদ নিয়ে কথা বলবো, অ্যান্ড সব কিছুকেই ট্রল হিসাবে নেওয়ার চেষ্টা করে, যে যেহেতু বার্সা ফ্যান হিসেবে বলতেছে তার মানে অবশ্যই ট্রলই করতেছে, কাটা খায় নুনের চিটা দিচ্ছে। বাট এনিওয়ে, যেহেতু ফুটবল দেখছি এবং নিজের চোখে যেটা পড়ছে অবজারভেশন, সেটাই বলতেছি, ভুল এবং সঠিক সবই হইতে পারে। যদি মনে হয় যে কোনো জায়গাতে ভুল কিছু বলা হয়েছে, অফকোর্স আমি এক্সপেক্ট করবো খুব ডিসেন্ট ওয়েতে কমেন্ট সেকশনে জানাইলেই ফাইন। সমালোচনা খারাপ কোনো কিছু না, অ্যান্ড ভুল খুঁজে দেওয়া সেটাও খারাপ কোনো কিছু না, যতক্ষণ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্রোচ। ওকে ওকে, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ওভারঅল যদি এখন স্কোয়াডের দিকে তাকাই, অনেকগুলো প্রবলেম নিয়ে কথাবার্তা বললাম এবং শুনলে মনে হবে যে তাহলে পুরো স্কোয়াড জুড়েই তো প্রবলেম। দিন শেষে বিষয়টাও আসলে সেরকম না, বিকজ এই টিমটাই তো গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগ জিতছে।
অ্যান্ড দিন শেষে এদেরকে যদি আবার ঠিকঠাক মতন অর্গানাইজড করা যায় তাহলে এখান থেকেই রেজাল্ট নিয়ে আসা পসিবল। বাট স্কোয়াডের কথা যদি বলে, ইয়েস, এই যে প্রোফাইলের সিমিলারিটি, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা সিরিয়াস প্রবলেম, যেটা কোচ চেঞ্জের সাথে সাথে যাবে না। অলরেডি রদ্রিগোকে বিক্রি করা উচিত নাকি উচিত না, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি অনেকগুলো মাদ্রিদ গ্রুপে দেখলাম, বিশেষ করে লোকাল মাদ্রিদ গ্রুপ যেগুলো আছে রেডিট এবং টুইটারে, বিকজ স্টাইলিস্টিক্যালি এই জিনিসটা মাদ্রিদকে ভোগাইতেছে। এমনকি যেই জায়গাতে এমবাপ্পে আর ভিনিসিয়াসকে স্বাধীনতা দেওয়া হয়েছে ফ্লুইডিটির ব্যাপারে, এত কিছুর পরেও এই দুজনের মাঝখান থেকে একটা ভালো কেমিস্ট্রি বের করে নিয়ে আসা যাইতেছে না। যখন এই দুইজন এই একসাথে পিছে আছে তখনই মনে হইতেছে যে অত ফাংশনাল লাগতেছে না। এখন আই ডোন্ট থিঙ্ক যে পেরেস যেই এমবাপ্পেকে কেনার জন্য এতদিন ওয়েট করছে কোনো কিছুর কারণে তারা বিক্রি করবে, ইটস নট পসিবল। ভিনিসিয়াসকেও বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া অনেক টাফ, যেই কারণেই মনে হয় যে রদ্রিগো ইজ দ্য অনলি অপশন। বাট স্টিল রদ্রিগো যেই ধরনের ডেডিকেশন দেখাইছে ক্লাবের প্রতি, এর আগে বহুবার এই ধরনের অপশন আসছে, আই ডোন্ট থিঙ্ক সেও আসলে ক্লাব ছাড়তে খুব মরিয়া হবে। এই সিজনে কিন্তু কার্লো এর আগেও বলছে, আই মিন আর্সেনালের সাথে ফার্স্ট লেগের আগেও এই জিনিসটা বলছে যে আপনার টিমে যদি এরকম ক্যাপেবল প্লেয়ার থাকে, অ্যাটাকার থাকে, আপনি তাদের না খেলায় বেঞ্চে বসায় রাখতে পারবেন না। যেইটা দিয়ে বেসিক্যালি মাদ্রিদের যে 4 জন অ্যাটাকিং প্লেয়ার তাদের কথাই বলছে, ফ্রন্ট থ্রির সাথে বেলিংহ্যাম। কিন্তু সমস্যা হইতেছে এই 4 জনকে যখন একসাথে খেলাইতে যাইতেছে তখন মাদ্রিদকে ডিফেন্সিভলি স্যাক্রিফাইস করা লাগতেছে। তার ইনফ্যাক্ট সিম্পল স্ট্যাট যেটা দেখলাম যে সবচাইতে কম কারা দৌড়াইছে এই চ্যাম্পিয়ন্স লিগে, আই মিন কম দৌড়ানোর ক্ষেত্রে সাধারণত সকল টিমের ফরওয়ার্ডরাই থাকে। যেমন এই লিস্টের টপ 5 জনের মাঝখানে একজন হচ্ছে লামিন ইয়ামাল, যেহেতু উপরে থাকে খুব একটা নিচে নেমে দৌড়ানো, ট্র্যাক ব্যাক করা, ডিফেন্সিভ কাজকর্ম করা, এটা কোনো স্ট্রাইকারের খুব একটা পছন্দের কাজ না, এই ডার্টি ওয়ার্কগুলো কেউ করতে চায় না। কিন্তু সমস্যা হইতেছে যে আপনার টিমের যদি 4 জনের মাঝখানে 3 জনই এই লিস্টের নাম থাকে, এইটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, তাই না? আপনার টিমে আপনি একজনকে রাখতে পারেন যে এই কাজটা করবে না। যেমন ক্লপ এই কথাটা বলছিল যে তুমি যদি মেসি না হও তাহলে তোমার দৌড়াইতে হবে, আর কোনো ওয়ে নেই। বেসিক্যালি সে যেটা মিন করছে যে এই যে মেসি মাঠের মধ্যে হেঁটে হেঁটে খেলে, তো এটা নিয়ে সমালোচনা হয়েছে অনেক বেশি যে ঠিক আছে গোল করে, কিন্তু অন্যান্য টিমে 11 জন যেইখানে ডিফেন্ডেও হেল্প করতেছে, ডিফেন্সিভ কাজে হেল্প করতেছে, দৌড়াইতেছে, সেইখানে মেসির কারণে দল পিছায় পড়তেছে কিনা। ওই প্রসঙ্গে সে তার টিমে এই টাইপের একটা কথা বলছিল যে তুমি যদি মেসি না হও, বিকজ সে অ্যাটাকে এতই বেশি হেল্প করে, এটা ছিল আসলে ক্লপের পার্সপেক্টিভ, সে অ্যাটাকে এতই হেল্প করে যে ওই কাজ দিয়ে সে ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস পোষায় দেয়। সো তুমি যদি মেসি না হও তুমি দৌড়াইতে হবে তোমার। মাদ্রিদের আমি এই লিস্টটা দেখলাম যে ইউসিএলে এবার সবথেকে কম দৌড়াইছে কারা। ট্রাস্ট 5 জনের মাঝখানে 3 জনই হচ্ছে মাদ্রিদের ফ্রন্ট লাইনের 3 জন, প্রবাবলি 5 বা 6 কিলোমিটার মতন দৌড়াইছে, যেখানে অন অ্যাভারেজ প্লেয়াররা 7-8-9 কিলোমিটার করে দৌড়াচ্ছে। এমনকি লেভানডস্কি সে যে পরিমাণ গ্রাউন্ড কাভার করছে সেটা কামাভিঙ্গার চাইতে বেশি। তো এইটা একটা বড় প্রবলেম, তাই না? যে আপনার টিমে 3 জন প্লেয়ার একত্রে যখন ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস কম করতেছে, বল যখন পা থেকে চলে যাইতেছে, তখন এই বল জেতার জন্য যে ডার্টি ওয়ার্ক, ট্র্যাক ব্যাক করা, প্রেস করা, ওয়ার্ক রেট দেওয়া, এই কাজটা করতে তাদের ভালো লাগতেছে না এবং তারা নিচে নামতেই চাইতেছে না। তখন স্বাভাবিকভাবেই শুধুমাত্র আপনার যেই মিডফিল্ড ব্যাহত হবে এটা না, আপনার ডিফেন্ডারের উপরে প্রেশার বেশি পড়বে, টিমের ওভারঅল স্ট্রাকচার ব্যালেন্সের উপরে বড় রকমের একটা প্রভাব পড়বে। সো এই কারণেই বলতেছিলাম যে ট্রল হোক, আলোচনা হোক, ওগুলো হবেই, কয়েকদিন পরে চলেও যাবে। বাট একদম পিওরলি ফুটবলিং দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আই থিঙ্ক মাদ্রিদের সামনে বেশ কয়েকটা প্রবলেম আছে যেগুলো নিয়ে তাদের ফিগার আউট করতে হবে, সলিউশন বের করা লাগবে। কোচ চেঞ্জ করাটা একমাত্র অপশন না, বা কোচ চেঞ্জ করে ফেললেই দিন দুনিয়া সব চেঞ্জ হয়ে যাবে এরকমও না। যদিও একটা কোচ যদি তার সুইটেবল যে ট্যাকটিক এটা যদি অ্যাপ্লাই করতে পারে, সে অনুযায়ী সে যদি প্লেয়ার পিক করতে পারে, দলকে চেঞ্জ করে দিতেই পারে। যেমন এই সিজনে বার্সেলোনা যদি কিছুই না যেতে, অ্যাবসলিউটলি যদি কিছুই না যেতে, তারপরেও ওই যে শুরুতে যেটা বললাম যে কত ভালো ফুটবল খেলছে, ডমিনেন্ট ছিল কিনা, অপোনেন্ট টিমগুলোকে ভোগাইতে পারছে কিনা, ওই পরিমাণ সমীহ আদায় করে নিতে পারছে কিনা, ওই কাজটা কিন্তু করতে পারছে। ইয়েস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রফি ম্যাটার্স। ভালো খেলা আপনার রেকর্ড বুকে ওরকম থেকে যাবে না যে এই টিম ভালো খেলছিল কিন্তু ট্রফি জেতে নাই, ওইটার জন্য আলাদা কোনো স্বীকৃতি কেউ দিবে না। বাট ফুটবলের দৃষ্টিকোণ থেকে ইট ম্যাটার্স যে আপনি অন দ্য পিচ কতখানি ইফেক্টিভ ফুটবল এই মুহূর্তে খেলতেছেন। যদি ভালো খেলতে থাকেন, আজ হোক আর কাল ট্রফি আপনি জিতবেন। সো লেটস সি মাদ্রিদ এবং পেরেস
কীভাবে সমাধান বের করে, নট লাইক যে 11 জন প্লেয়ারকে বিশাল রকমের চেঞ্জ করে নিয়ে আসতে হবে অর এনিথিং লাইক দ্যাট। একটা দুইটা ফাইনিং টিউনিং, একটা দুইটা জরুরি সাইনিং, মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ প্লেয়ার নিয়ে আসা, ফুল ব্যাকের জায়গাগুলো নিয়ে আলাপ হইতেছেই, ফরওয়ার্ড লাইনটা কীভাবে সাজাবে, এই জায়গাগুলো ফাইন টিউন করলে প্রবাবলি মাদ্রিদ শুড বি ব্যাক। অ্যান্ড এখনও পর্যন্ত সিজন বাকি, দেখা যাক সিজন শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে থামে। আজকে এই জায়গায় আমি থামতেছি, দেখা হবে আরেকটা ভিডিও।